উন্নয়নের নামে, নগরায়নের নামে যথেচ্ছভাবে প্রকৃতির যে ক্ষতি সাধন করে চলেছে, এতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বা ইকোসিস্টেম ক্ষতি হচ্ছে। উন্নয়নও সহনশীল হচ্ছে না, পরিবেশ দূষিত হচ্ছে। এই প্রসঙ্গে বলি, এই সহনশীল উন্নয়ন বা পরিবেশের যে ক্ষতি সাধন হচ্ছে, এই নিয়ে অমর্ত্য সেন এবং জেন ড্রিজের এক লেখা পড়ছিলাম, কিভাবে আমাদের পরিবেশেরই ক্ষতি সাধন করে যে উন্নয়ন আমরা যে বাস করছি, তা প্রভূতপক্ষে আমাদেরই দুর্বিষহ করে তুলেছে। অথচ এটাকেই আমরা পরিবেশকে নিয়ম মতো বৈজ্ঞানিক ভিত্তিকে কাছে রেখে যদি এগিয়ে যেতে পারতাম, তাহলে আজকে আমাদের পরিবেশ এত দূষিত হতো না। তো তারা তাদের গদ্য লেখার মাধ্যমে দেখিয়েছেন, একইভাবে আমরা আজকে দেখব যে এক কবি তার কবিতার মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করা, নষ্ট করা বা অত্যাচার করা, তাদের প্রতি মানুষদের কিভাবে দুর্ব্যবহার করছে, সেই সম্পর্কেই তিনি কবিতার মাধ্যমে আলোচনা করেছেন বা বলতে পারি প্রতিবাদ জানিয়েছেন। সেই বিষয়ে আমাদের কবিতা আজকে আলোচনার বিষয়। আমি শেখ নুরুল হুদা, হিজল উচ্চ বিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষক। তো চলো, আজ তোমাদের 12 ক্লাসে যে 4টি কবিতা রয়েছে, সেই কবিতার অন্তর্গত অন কিলিং আ ট্রি, গিভ প্যাটেলের লেখা এই কবিতাটি নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করি। ছবি দেখেই বুঝতে পারছো যে গাছ কাটার একটি ছবি দেওয়া আছে। হ্যাঁ, প্রথমেই বলে রাখি, এই কবিতাটি পড়তে গেলে একটি বৃক্ষ জাতীয় গাছকে কাটা হচ্ছে, এই দৃশ্যটি আমরা মাথায় রেখে দেব। শুরু করা যাক। Let us have a brief look on the life of the poet. গিভ প্যাটেল আমাদের কবি, আলোচ্য কবি। ইনি 1940 খ্রিস্টাব্দে বর্তমান মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন ইংলিশ পোয়েট, পেইন্টার and playwright, and by profession also a general physician. He was born in Mumbai and still he resides there. আসলে এনার পরিবারটি অরিজিনালি গুজরাট থেকে বোম্বে আসেন, তারপর বোম্বে বসবাস করতে শুরু করেন। সেখানে তিনি পড়াশোনা করেন। সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করার পর তিনি মেডিকেল এর ছাত্র হিসেবে মেডিকেল কলেজে পড়েন। বর্তমানে তিনি একজন ডক্টর, তিনি একজন জেনারেল ফিজিশিয়ান। সাথে সাথে তিনি ছবি আঁকেন। তার ছবি আঁকা নিয়ে তিনি দেশ বিদেশ অনেক জায়গাতেই প্রদর্শনী করেছেন। তার ইংরাজি কবিতার অনেকগুলো বই রয়েছে। তিনি নাটক লিখেছেন এবং তিনি বর্তমানে একটি কবিতার স্কুলও চালান, যেখানে জুনিয়র ছেলেদের নিয়ে তিনি নতুন লেখকদের নিয়ে, নতুন কবিদের নিয়ে লেখা প্রকাশ করার কাজটা করে থাকেন। তো যাই হোক, আমরা চলে আসি। হি জয়েন্ড গ্রিন মুভমেন্ট। দেখো, an effort to protect the environment, so his poem speaks of the deep concern for nature and expose man's cruelty to it. তিনি প্রাকৃতিক সম্পদকে বাঁচানোর জন্য, যে প্রকৃতিকে ধ্বংস করা যাবে না, এর যে আন্দোলন গ্রিন মুভমেন্ট নামে, এখানেও তিনি নাম লিখিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি যে কবিতা লিখবেন তা আমাদের প্রকৃতিকে বাঁচাবার জন্য, এটা আমরা বুঝতেই পারছি। তো চলো ছবিটা দেখো। এই ছবি আমরা বুঝতেই পারছি, আর কিছু বলার অপেক্ষা রাখে না। এটি একটি ডিফরেস্টেশনের ছবি। তো ডিফরেস্টেশন ইন দ্য নেম অফ সিভিলাইজেশন শুড বি রেস্ট্রেন্ড, আমি বলেছি যে সভ্যতার নামে ডিফরেস্টেশন করাটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটি বিষয় আমি বলে নিই আমরা টেক্সটে যাওয়ার আগে। এখানে কবি
দেখাচ্ছেন যে আমরা কিভাবে গাছকে কেটে ফেলছি। তো উনি গাছকে কেটে ফেলছেন শুধু কি গাছের কথাই বলছেন? তা তো না, উনি তো সাধারণভাবে জেনারেলি তিনি প্রকৃতি সমগ্র নেচারের কথা বলছেন। তো এক্ষেত্রে আমাদের গাছটা রিপ্রেজেন্ট করছে সমগ্র নেচারকে। সেই জন্য আমরা এটা বলতে পারি এটা একটা কনজারভেশন পোয়েম অথবা ডাইডাকটিক পোয়েম। ডাইডাকটিক মিন যেটা সম্বন্ধে কিছু মানুষকে উপদেশ দেয়, উপদেশমূলক যদি কিছু রচনা হয় সেটাকে আমরা ডাইডাকটিক বলি। তো সেরকম একটা টোন আছে। আমরা চলে যাই কবিতাটি পড়ার আগেই কবিতার থিমটা সম্পর্কে দেখবে। তোমাদের যে টেক্সট বুকের শুরুতেই কবির জীবনী পড়েতেই 3 লাইনের একটি সংক্ষিপ্ত সার দেয়া আছে। ওই জিস্টটুকুই আমি লিখেছি, দেখো। দ্য পোয়েম ইজ about the harm done to the environment by human beings. In a voice of sarcasm and irony, the poet speaks of man's violence and impatience towards nature. The poem is written in free verse. তোমাদের টেক্সট বুক থেকে নিয়ে আছে, বলে সেটা আমি লিখে দিয়েছি। তো কবিতাটা কিসের সম্পর্কে? মানুষ প্রকৃতিকে, মানুষ পরিবেশকে যেভাবে হার্ম মানে ক্ষতি করছে সেই বিষয়ে উনি কবিতাটি লিখেছেন। আর একটি ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি। এখন এই সার্কাজম আর আইরনি বিষয়টা আমরা একটু জেনে নেব, কেননা 2020 সালে তো যে প্রশ্নটি পড়েছে যে কবিতাটি শেষ হয়েছে কোন টোনে, বা কবিতাটির মধ্যে কোন টোন রয়েছে, বা কবি কিভাবে কবিতাটি শেষ করছেন, বা কি বক্তব্যটা কিভাবে রাখছেন। তো এই আইরনি আর সার্কাজম সম্বন্ধে আমরা খুব সংক্ষেপে একটু জেনে নিই। দেখো, সার্কাজম হচ্ছে বিদ্রুপ বা তীব্র ব্যঙ্গ যাকে আমরা বলি। আইরনি হচ্ছে একই রকম। আইরনিটা আসলে আমরা আইরনির সংজ্ঞাটা দেখে নিই। হ্যাঁ, it is a figure of speech in which words are used in such a way that their intended meaning is different from the actual meaning of the words. That is, there is a difference between what is said and what is meant. অর্থাৎ আমরা মুখে যা বলবো বোঝাতে চাইবো কিন্তু অন্য কিছু। আমি তোমাকে বললাম কি তুই তো বেশ আমার ভালো বন্ধু রে, বিপদে ফেলে আমাকে চলে গেলি, তুই তো আমার দারুণ বন্ধু। তাহলে আমি কি দারুণ বন্ধু বলার মাধ্যমে তোমার কি প্রশংসা করলাম? তা তো নয়, তুমি বুঝতেই পারছো। তো ওই বাক্যটি হলো একটা আইরনি বা সার্কাজমও বলা যায়। তীব্র বিদ্রুপ করছি তোমাকে, আর কি ব্যঙ্গ করছি। দেখো, লাইক আইরনি অর ইট স্পিচ or comment made mockingly or ironically, that is a verbal irony, it is biting and harsh. অর্থাৎ যে কথা বললে একজনের খুব কষ্ট হয় এবং যাকে আঘাত করা হয় সেই ধরনের বক্তব্য বা কথাগুলোকে আমরা আইরনি বা সার্কাজম বলছি। এই ক্ষেত্রে কবিতাটি আমরা দেখব যে বলা হচ্ছে এক কথা আর বোঝানো হচ্ছে এক কথা। চলে যাই আমরা। এরপরে কবিতাটি লেখা ছিল ফ্রি ভার্সে। এটা সামান্য বলে নিই, কবিতাটা পড়ার সময় আমরা আরো ভালো করে বুঝে নেবো যে ফ্রি ভার্স কোনটাকে আমরা কিভাবে বুঝছি। তো পোয়েট্রি দ্যাট ডাজ নট হ্যাভ রাইমস অর হ্যাভ রেগুলার মিটার, অর্থাৎ ছোট বড় লাইন হতে পারে, প্রোজাইক হতে পারে। লাইনগুলো কতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা লাইনে, লাইনগুলো কেমন হবে, শেষে মিল থাকবে কিনা, এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা কোনো মাথায় রাখবো না, এমনি সাধারণভাবে লিখে যাবো কবিতা, সেক্ষেত্রে সেই কবিতাগুলোকে আমরা ফ্রি ভার্স বলবো। আরো বিষয়টি টেক্সটে আসার সময় আমরা পড়ার সময় বুঝে নেব। তো যাই হোক, আমরা চলে এলাম টেক্সটে। দেখো, অন কিলিং আ ট্রি। আমরা দেখে নেব এই কবিতাটি শুরু হচ্ছে এমনই একটি ব্যাপার। আবার একবার আমি সাম আপ করে বলে দিচ্ছি যে মনে হবে as if it is a ceremony, it is a ceremonial work. On killing a tree is being killed, a tree is being murdered
but the presentation of the poet is such that it seems that it is a ceremony, it is a mood of merriment that we are making to a tree. But at the last, the reader or we shall be shocked. What is going on? What is being done? A tree is killed. Anyway, আমি যেটা বলি, আমি প্রথম বাক্য থেকে পরপর পড়ে যাব, কবিতাটা পড়া হবে, আমরা সময় পেলে কিভাবে কোশ্চেনগুলো আমাদের ফাইনাল এক্সামিনেশনে আসবে, সেই কোশ্চেন কত নম্বরের পড়ছে সেটা নিয়ে আলোচনা করে দেব, এবং আলটিমেটলি তোমাকে পরীক্ষার হলে গিয়ে করতে হবে। সেই রকম যাতে আমি করতে পারি, অ্যান্সার করতে পারি, সেই দিকটা লক্ষ্য রেখে আমি কোশ্চেন প্যাটার্নটা নিয়ে এবং সালের কোশ্চেন নিয়ে আলোচনা করে দেব, এবং কবিতাটাকে লাইন বাই লাইন পড়ে আমি বাংলা মানেও পড়ে দেব। তো চলো শুরু করা যাক। From the very first line, it takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth. Upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. দেখো, it takes much time to kill a tree. একটি গাছকে হত্যা করতে, একটি গাছকে মারতে অনেকটা সময় লাগে। Not a simple jab of the knife. একটি ছুরিতে তুমি হালকা আঘাত করো বা হালকা ঠেলা দাও, একটি ছুরি করে হালকা চোপ দাও, will do it. Not a simple jab, not আছে আগে, এটা করবে না, দ্যাট ইজ গাছটাকে মারতে পারবে না। It has grown slowly. এটা অনেকটা বড় হয়েছে ধীরে ধীরে, consuming the earth. কনজিউম করা মানে এখানে ভক্ষণ করা বা খাওয়া। আমরা ভোকাবুলারিগুলো দিয়ে দিয়েছি, পরে প্রত্যেকটা ভোকাবুলারি তোমরা ভিডিওতে পজ করে লিখে নিতে পারো এবং ভিডিওতে পড়তেও পারবে। তো যাই হোক, স্লোলি কনজিউমিং দ্য আর্থ। আর্থ মিনস এখানে মাটি। মাটি তো খেয়া হয় না, তো মাটির মধ্যে যে মিনারেলস, যে ওয়াটার, যা কিছু গাছের খাবার, সেগুলো মাটি থেকে যেগুলো গাছ শোষণ করে, সেগুলোর জন্যই বলা হচ্ছে স্লোলি কনজিউমিং দ্য আর্থ আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক বা মাটির উপরিতল, যেটা এই ক্রাস্টে বেড়ে উঠছে। উপরে কি নিচ্ছে গাছ? মাটির উপরে অ্যাবজর্ব করছে, শোষণ করছে, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড। এর লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। আমি বলে দিই আগে, গাছের ছাল হতে বা গাছের দেহ হতে কচি পাতা বেরিয়ে আসছে। দেখো, আউট অফ ইটস লেপ্রাস হাইড, আগে হাইড মানে বুঝতে হবে। হাইড মানে হচ্ছে এক্ষেত্রে গাছের ছাল, হাইড মানে অ্যাকচুয়ালি ট্যান অর স্কিন। মানুষের চামড়া বা প্রাণীর যে চামড়া, সেই চামড়ার ইংরেজি হলো ট্যান বা স্কিন। গাছের ক্ষেত্রে আমরা গাছের যে ছাল, সেটাকে আমরা বলি বার্ক বলি, সেটাকেই বলা হচ্ছে হাইড। লেপ্রাস মিনস জাস্ট লাইক লেপ্রসি। মানুষ যারা লেপ্রসি বা কুষ্ঠরোগী, তাদের হাতগুলো যেমন খানিকটা অকেজো হয়ে যায়, তো লেপ্রসির মতো গাছের ছালগুলোকে দেখলেও মনে হবে সেগুলো মারা গেছে, অ্যাজ ইফ ইট ইজ ডেড। খসখসে শুষ্ক গাছের ছালগুলো দেখো, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখান থেকেই কচি পাতা প্রাণ বেরিয়ে আসবে। স্প্রাউট মানে পাতা বেরিয়ে আসা, লিভস, স্প্রাউটিং লিভস। তাহলে ওই গাছের ছাল থেকে, when you will think the leproside, that is the rough bark of the tree, is dead, surprisingly you will find the leaves will come out spontaneously from the leproside or the bark. আর একটা কথা আমি বলে দিই, এই প্রথম কয়েকটা লাইনে দেখবে অনেকগুলো ইট রয়েছে, তো ইটগুলো গন্ডগোল হয়ে যাবে। এই প্রোনাউনটি
মাথায় রাখতে হবে প্রত্যেকটা লাইনের সঙ্গে কার সঙ্গে কারা আছে। যেমন ইট টেক্স মাচ টু টাইম টু কিল আ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। এইটার ক্ষেত্রে উইল ডু নট কিল ইট। ইট হ্যাজ গ্রোন, দ্যাট ইজ দ্য ট্রি হ্যাজ গ্রোন আপন ইটস ক্রাস্ট। ইটস মিনস হেয়ার দ্য আর্থস ক্রাস্ট। এরকম ভাবে প্রত্যেকটা ইটকে তোমরা লক্ষ্য রাখবে। চলো, তাহলে গাছটা বছরের পর বছর, আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এক্ষেত্রে যে গাছের ছবিটি ভাববো সেক্ষেত্রে একটি বৃক্ষ বা বড় গাছ, সেটাকেই আমরা মাথার মধ্যে রাখবো ছবিটি। তাহলে দেখো, বছরের পর বছর সূর্যালোক, মাটি থেকে খাবার সংগ্রহ করে একটি গাছ বেড়ে উঠেছে, তাকে একটি সামান্য আঘাতে মারা যাবে না। সেই জন্যই তাই হ্যাক অ্যান্ড চোপ, তোমাকে হ্যাক অ্যান্ড চোপ মিনস জোরে জোরে তোমাকে কাটতে হবে, চোপ দিতে হবে প্রচন্ড পিস পিস করে। বাট দিস অ্যালন উড নট ডু ইট। তাহলে এই হ্যাক আর চোপ আর হ্যাকিং আর চোপিং কি তোমার গাছটা মারা যাবে? নো। বাট দিস অ্যালন, দ্যাট ইজ, এখানে দিস মানে এগুলো, এই লাইনগুলো তুলে শর্ট কোশ্চেন হয় আর কি। বাট দিস অ্যালন, দ্যাট ইজ অনলি, বাট অনলি হ্যাক অ্যান্ড চোপ অ্যালন উড নট ডু ইট, দ্যাট ইজ would not kill the tree, not so much pain will do it. যখন গাছকে কয়েকটি চোপ দেওয়া হবে, চোপ দেবে তুমি, তখন তো গাছের যন্ত্রণা হবে। একটি কথা বলে দিই, আমরা বলেছিলাম যে আমাদের কবি, যদিও আমরা জীবনীটা আধুনিক কালে কবি বা তিনি কি ছিলেন সেদিকটা না দেখে টেক্সটকে নিয়ে আলোচনা করা হয়, যে হোয়াট হ্যাজ বিন এক্সপোজড, হোয়াট হ্যাজ বিন published or what has been told, what the text tells, that is enough. তো তা সত্ত্বেও আমরা কবির জীবনী যদি একটু দেখি, মানে বায়োডাটা যদি একটু লক্ষ্য করি, তিনি তো ছিলেন ডাক্তার। তিনি ফিজিক্যাল, মানুষের যেমন একটা ফিজিক্যাল বডি, মানুষের যেমন কষ্ট, যা কিছু আমাদের লিম্স গুলো, অঙ্গ প্রত্যঙ্গ, একই রকম ভাবে দেখো গাছের ক্ষেত্রে উনি সেই ধরনের শব্দগুলো চয়ন করেছেন, যাতে এটাকে একটা মানে একটা মানুষকে মারলে যেমন হয় সেরকম একটা ভাব জন্মানো যায় গাছটার মধ্যে, গাছের মধ্যে। তো সেক্ষেত্রে আবার একটা কথা আমাকে বলতেই হচ্ছে যে আমরা জানি গাছেরও প্রাণ আছে। এটা নিয়ে কাজ করেছিলেন আমাদের বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি দেখেছিলেন কিভাবে গাছকে বিষ প্রয়োগ করলে মারা যায়। লজ্জাবতী গাছকে নিয়ে কাজ করেছিলেন, কিভাবে হাত দিলে সে তার সেন্সিটিভ মানে সেন্স অর্গানগুলো কাজ করে। তো গাছ তো আছে, তো আমরা যেমন গাছকে কাটছি যখন, তার হয়তো লাল রক্ত বার হচ্ছে না, কিন্তু সে গাছ তো যন্ত্রণা ভোগ করছে, সেটিকে যেন কবি দেখতে পাচ্ছেন। তো নট সো মাচ পেন উইল ডু ইট, তার যন্ত্রণা যেটা হবে সেই যন্ত্রণাতেও গাছটা উইল মারা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, আবার দেখো ইট এসছে অনেকগুলো। তো এইরকম নট সো মাচ পেন উইল ডু নট kill the tree, that is the meaning of the line. The bleeding bark will heal. দেখো মানুষের কেটে গেলে যেমন রক্ত বেরোয়, তাহলে গাছের ছাল থেকে যে রক্ত বার হচ্ছে, উইল হিল, হিল কথাটার মানে হচ্ছে উপশম হওয়া বাংলায়, বা রেমেডি হওয়া, যাকে বলা হয় রেমেডি বা উপশম। যে তোমার কেটে গেল, তোমাকে ওষুধ দেওয়া হলো, সেখানটা তোমার ভালো হয়ে গেল। তুমি তোমার মাথায় যন্ত্রণা হচ্ছে, তুমি ওষুধ খেলে তোমার হিল হয়ে গেল, তোমার যন্ত্রণাটা কমে গেল, সেটাকে বলছে আর কি। দ্য ব্লিডিং বার্ক, ওই যে গাছের ছাল যেখান থেকে রক্ত বার হচ্ছে, সেই গাছের ছাল কিন্তু কাটা জায়গাটা আবার রিপেয়ার করে দেবে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি একটা গাছের ডালকে যদি কেটে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আবার নতুন কচি পাতা বা টুই বেরিয়ে চলে আসে আর কি, পল্লব বার হয়। And from close to the ground will rise curled green twigs. And from the close to the ground will rise curled green twigs. অর্থাৎ একটি গাছকে twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. দেখো বলছে, এটি লক্ষ্য করবে তোমরা
বিশেষ করে যদি আমরা গ্রামের দিকে কিছু কিছু গাছ আছে, যেমন খুবই ভালো জলশিরীষ বা শিশু গাছ, এই দুটি গাছকে আমি বলবো, যারা চিনে থাকবে, জলশিরীষ গাছ বা শিশু গাছকে দেখবে গোড়া থেকে কেটে ফেলে দেওয়া হলো, কেটে নেওয়া হলো, আবার তার পাশ থেকে অনেকগুলো মানে চারা গাছের মতো গজিয়ে ওঠে। তুমি তার থেকে একটি কি দুটি দেখবে হঠাৎ করে আবার গাছটার আকার নিয়ে নেয়। এইটাই কবি বলছেন যে তুমি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, তুমি ভূমির লেভেলে, মাটির লেভেলে তাকে কেটে দিলে, তা সত্ত্বেও দেখবে ইনস্পাইট অফ দ্যাট উইল রাইজ কার্ল গ্রিন টিপস, সেখান থেকে পেঁচানো পেঁচানো পাতা নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যেমন ওঠে, টুইগস মানে ছোট ছোট একদম পল্লবগুলো আবার আবার গাছের ছোট ছোট ডাল গজিয়ে উঠবে আর কি। কার্ল মানে পেঁচানো, উইল রাইজ কার্ল গ্রিন টিপস সবুজ। মিনিয়েচার বাউল, মিনিয়েচার কথাটার মানে হলো ক্ষুদ্র প্রতিরূপ বা এপিটোম, ইংলিশে এপিটোম বা ক্ষুদ্র প্রতিরূপ। আমরা ভোকাবুলারিতে দিয়ে রেখে দিয়েছি, সমস্ত তোমরা লিখে নিতে পারবে। ভিডিওটি পজ করে আবার বলছি। তো হুইচ ইফ আনচেকড, ওই যে ছোট ছোট গজিগুলো গোড়া থেকে বার হলো, সেগুলোকে তুমি যদি আবার চেক না করো, উইল এক্সপ্যান্ড এগেন টু দ্য ফরমার সাইজ, মানে আগেকার সাইজ, অর্থাৎ গাছটা যে বড় গাছ ছিল, যে বৃক্ষ ছিল, ওই একটি গোড়াতে কিন্তু ওই গোড়ার রসদ পেয়ে কিন্তু খুব দ্রুত দেখবে আবার একটি আগেকার মতো বড় গাছ হয়ে গেল। চলো আরেকবার দ্রুত দেখে নিই লাইনগুলো বাংলা করে নিই। সো হ্যাক অ্যান্ড চপ, তুমি পিস পিস করে তোকে টুকরো টুকরো করে পেঁচিয়ে পেঁচিয়ে আরো কাটো। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটাতেই গাছটা মারা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এর প্রচন্ড যন্ত্রণা হবে, সেই যন্ত্রণাতেও গাছটা মারা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল অ্যাগেন ফ্রম ক্লোজ, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এর যে গাছের রক্ত বার হচ্ছে যে ছাল থেকে, সেই ছাল থেকে আবার গাছ বাড়িয়ে এটাকে ছাড়িয়ে তুলবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং ভূমির নিচে থেকে উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, আবার দেখবে গাছের ডালপালা বা শাখা পোশাকাগুলো সেই নিচের অংশ থেকে পল্লব বা কচি পাতা হিসেবে বেরিয়ে আসবে, কোঁকড়ানো কোঁকড়ানো। মিনিয়েচার বাউস হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড আগেন টু দ্য ফর্মার সাইজ, যদি এই ক্ষুদ্র প্রতিরূপ গাছের যেগুলো, এগুলো তুমি যদি লক্ষ্য না করো, তুমি যদি সেগুলোকে আবার কেটে না দাও, পুনরায় তারা আবার আগেকার সাইজে, আগেকার মাপে বৃক্ষতে পরিণত হবে। তাহলে একটি গাছ কিভাবে বেড়ে উঠলো আমরা প্রথমে দেখলাম, এইবার কিভাবে মারতে গেলে তাকে কাটলাম, কাটার পরেও গাছটাকে কিন্তু একবারে পুরোপুরি শেষ করে দেওয়া যাচ্ছে না, এটুকু অংশ আমরা দেখলাম। কেন কেন এত তাড়াতাড়ি মারা যাচ্ছে না গাছটা, সেটাকে আমরা দেখো। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, আমরা কি করছি, উই হ্যাভ টেকেন দ্য টাস্ক, দ্য এন্ডেভার, উই এন্ডেভার টু কিল আ ট্রি। তাহলে আমাদের গাছটিকে মারতে গেলে কি করতে হবে, এখন ওইভাবে যদি মারা না যায় তাহলে কি করতে হবে দেখো, সেটাও কবি বলছেন। দ্য রুট ইজ টু বি পুলড আউট, রুট মানে গাছের মূল, সে গাছের মূল বা শিকড়টাকে পুলড আউট মানে টেনে তুলে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্কর মানে নোঙর করা, জাহাজ বা নৌকা যেমন ঘাটে এসে নোঙর করে, সেখানে যেমন বাঁধা থাকে একটি জাহাজকে, সে অ্যাঙ্কর থেকে তুমি যতক্ষণ না শিকল খুলে দেবে জাহাজ যেতে পারবে না, বা নৌকা যেখানে বাঁধা আছে যেতে পারবে না। তেমনি একটা গাছ যেন, কবি কল্পনা করছেন দেখো, একটি গাছ যেন মাটিতে তার শিকড়টা যেখানে চালনা করেছে, সেইখানে সেই মাটিতে গাছটা অ্যাঙ্কর করেছে, অর্থাৎ সেই জায়গায় সে নোঙর করেছে গাছটি। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, সেই অ্যাঙ্করিং আর্থ সেই জমি থেকে, সেই মাটির নিচে থেকে তোমাকে গাছটাকে, তার মূলটাকে টেনে তুলতে হবে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্নাপড আউট আর পুলড আউট এন্টায়ারলি। তোমাকে কি করতে হবে, এতে দড়ি বাঁধতে হবে। রোপ মানে দড়ি, টাই মানে বাঁধা, রোপটাকেও ভাব করা আছে দেখো, টু বি রোপড, লক্ষ্য করো, ইট ইজ টু বি রোপড, প্যাসিভ ভয়েস করা আছে, বি আছে এবং রোপের আবার থার্ড পার্সন হয়ে আছে। টু বি রোপড, টু বি টাইড, এটাকে বাঁধতে হবে, এটাকে দড়ি বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্নাপড আউট, ওই স্নাপড আউট পুলড আউট একই রকমের মানে আর কি, টেনে তোলা। তো পুলড আউট, স্নাপড আউট আর পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণরূপে তোমাকে টেনে তুলতে হবে, অর্ধেকটা তুললেও হবে না।
out from the earth cave, কোথা থেকে? না মাটির নিচে যে গুহা তৈরি হয়েছে সেই গুহা থেকে টেনে তুলতে হবে। এখন গুহা তো পাহাড়ে থাকে, এখানে কি গুহা? সেটা না, একটি গাছকে তুমি যদি মাটির শিকড় মানে শিকড়টা তুমি যদি মাটি থেকে টেনে তোলো তাহলে সেই অংশটা একটা গর্ত হচ্ছে, যত বড় শিকড় হবে গর্তটা তত নিচে পর্যন্ত হবে, ওটাকেই কবি বলছেন আর্থ কেভ, অর্থাৎ এখানে গুহা, অর্থাৎ গুহা তো নয়, আমরা বলবো গহ্বর। এই মাটির যে গহ্বর সেই গহ্বর থেকে তাকে টেনে তুলতে হবে। and the strength of the tree exposed, তখন দেখো strength of the tree exposed মানে প্রদর্শিত হওয়া বা দেখানো বা বেরিয়ে আসা, প্রকাশিত হওয়া, যা বলবে, displayed। তো সেক্ষেত্রে তখন যখন তুমি শিকড়টাকে তুলবে, সেই যে মূলটা আমরা তুললাম, শিকড়টা তুললাম, and the strength of the tree exposed, তখনই শিকড়ের তার যে গাছটার যে টোটাল যে শক্তিটা কোথায় লিখিয়েছিল সেই রহস্যটা তখন বেরিয়ে আসবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, হ্যাঁ সেই শিকড়ের গোড়া থেকেই তো গাছগুলো বেরিয়ে আসছে, তাহলে সেটাই হচ্ছে উৎস। কেমন শিকড়টা রং হয়? হোয়াইট, মাটির তলায় থাকে হোয়াইট, ওয়েট মানে ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন, একদম সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ, উত্তেজনা প্রবণই বলো বা যে মোস্ট সেন্সিটিভ, হিডেন যে মূলটা লুকিয়েছিল, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, মাটির নিচে বছরের পর বছর ধরে সেখানে লুকিয়েছিল সাদা ভিজে যে মূলটি, সেই মূলটি যতক্ষণ না তুমি তুলে আনবে ততক্ষণ গাছটা মারা যাবে না, এবং সেটা তুললেই গাছের যে শক্তি, স্ট্রেংথ, সেটা তুমি দেখতে পাবে বা সেটা বেরিয়ে আসবে। and the strength of the tree exposed, the source সেই উৎস, হোয়াইট অ্যান্ড ওয়েট সাদা এবং ভিজা, the most sensitive hidden লুকিয়েছিল মাটির তলায়, for years inside the earth, বছরের পর বছর ধরে। তাহলে এখন আমরা মূলটা তুলে ফেললাম। যদি বলি, then the matter of scorching and choking in the sun and air, তাহলে কি হবে? then the matter, এখানে matter মানে then the matter, that is then the root, তখন এই মূলটি, matter মানে এই মূলটাকে বোঝানো হচ্ছে, of scorching and choking, scorching and choking তোমার সেই একই কথা আর কি, রোদে সকালে যে জিনিসটা হয় আর কি, রোদ খাওয়ানো কথা বলি আমরা, চকিং অ্যান্ড স্কর্চিং। সানডেজটা স্কর্চিং সানডেজ যেমন বলা হয়, স্কর্চিং সানডেজ, তা সূর্যালোকে ওদের থাকবে, ফেলে রেখে দিলে তুমি সূর্যের আলোকে বা রোদে দিলাম আমরা, যাকে ভালো মানে সাধারণভাবে বলতে গেলে, ইন সান অ্যান্ড এয়ার, তাহলে সেখানে রোদ পাবে আর বাতাস লাগবে, এতে কি হবে? ব্রাউনিং, সাদা রঙের যে মূলটা ছিল সেটা ব্রাউন হবে। দেখো ব্রাউনিং মিনস টু বি ব্রাউন, হার্ডেনিং, শক্ত হয়ে যাবে। এতক্ষণ যে মূলটা দেখবে একটু নরম ছিল যে বা ফ্লেক্সিবল যেটা ছিল, সেটা মূলটা তো মারা যাচ্ছে, সেখানে তো আর কিছু থাকছে না প্রাণ, তাহলে সেটা শক্ত হয়ে যাচ্ছে, হার্ডেনিং। টুইস্টিং, সোজা ছিল মূলটা, তুমি রোদে দিলে দেখবে জলটা শুকিয়ে গেল, জলটা শুকিয়ে গেলে কি হবে? একদম পেঁচিয়ে যাবে। মানে কোনো প্রাণী বা মানুষ বলো বা যে কোনো প্রাণী যখন মারা যায় তাদের হাতটাগুলো এরকম শিরা উপশিরাগুলো যেমন সংকুচিত হয়ে যায়, যে বেঁকে যায়, তো সেই বাঁকা অংশের সঙ্গে দেখো বলেছিলাম আগে প্রাণী বা মানুষের সঙ্গে উনি তুলনা করছেন অ্যাজ ইট ক্লিনিক্যাল ট্রিটমেন্ট। তো টুইস্টিং মানে এরকম পেঁচিয়ে যাচ্ছে, শুকিয়ে গিয়ে বেঁকে যাচ্ছে, সেটাকে উনি বলছেন টুইস্টিং, পেঁচিয়ে যাওয়া। উইদারিং, জল শুকিয়ে যাওয়াটাকে উইদারিং বলে, শুষ্ক হয়ে যাচ্ছে মূলটা। and then it is done, অর্থাৎ it is done, that is what was our purpose at the beginning, that we want to kill a tree. So if you want to kill a tree, you have to uproot, you have to pull out the white wet root from the earth cave, and you have to expose it into the air and sun. Then it is done, that is then the tree is killed. At the very last line, then the tree is killed. In this way a tree will be killed. আমাদের 2020 সালের
প্রশ্নটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন দেখবে লাস্ট লাইনটা দিয়ে কোশ্চেনটা পড়েছে। তাহলে বোঝা গেল ট্রিটা কিভাবে মারা যাচ্ছে। দেখো যে টোন বলা হয়েছিল আইরনিক আর সার্কাস্টিং, এতক্ষণ আমরা আলোচনা করলাম দেখো একটা গাছকে কিভাবে মারা হবে, কি কি করতে হবে, ধাপে 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 ধাপে, কেন গাছটা এত শক্তি, কোথায় শক্তি, কি করতে হবে না করতে হবে, সেই নিয়ে আমরা আলোচনা করলাম। কবি কি একবারও বলেছেন যে না গাছটাকে কেটো না, গাছ কাটা ক্ষতি? বলেননি তো। তাহলে উনি ব্যাপারটা আনুষ্ঠানিকতার সঙ্গে উপস্থাপন করলেন যে হাউ আ ট্রি ইজ কিল্ড, হাউ আ ট্রি ইজ মার্ডার্ড, কিন্তু আমরা আনন্দের সঙ্গে পড়লাম। বাট অ্যাট দ্য লাস্ট, in the end of the poem, we get shocked. কেমন একটা না, সত্যি তো একটি প্রাণীকে হত্যা করার মতো একটা গাছকে এইভাবে মেরে দিচ্ছি, প্রাকৃতিক ভারসাম্য আমরা নষ্ট করছি, এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। এই বার্তাটি উনি দিলেন। এই জন্যই বলছেন বলার ধরনটা হচ্ছে একরকম কিন্তু মানেটা বোঝানো হচ্ছে আরেক রকম। অর্থাৎ বলছেন উনি খুব একটি মিষ্টি ভাষায় মনে হচ্ছে কিভাবে কি করতে হবে, কিন্তু উনি বলতে চাইছেন যে গাছ কেটো না, ডোন্ট কিল দ্য ট্রিজ। সেই জন্যই বলা হলো এক আর বোঝানো হলো এক, সেটা একটি বাঁকা দৃষ্টিতে বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উনি বলছেন। সো দ্য টোন ইজ আইরনিক অর সার্কাস্টিং। দেখো ভোকাবুলারি বলেছিলাম, ভোকাবুলারি গুলো আমি প্রত্যেকটা লিখে দিয়েছি। জ্যাব, আর্থ, ক্রাস্ট, প্রত্যেকটা, স্প্রাউটিং, কার্ল, হিল বাংলায় লেখা আছে, কিছু কিছু ক্ষেত্রে মূল যেটা ইংরাজি, যেমন কনজিউমিং, কনজিউমিং ওয়ার্ডটা এসছে কনজিউম থেকে, কনজিউম করা মানে গ্রাস করা বা ভক্ষণ করা বা খাওয়া, এইভাবে আমি দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করবে, পজ করে এগুলি খাতায় লিখে নেবে এবং ভিডিওটা একবার দেখার পর বা শুরুতেই তোমাদের টেক্সট বইটার সামনে খুলে রাখবে এবং লাইন বাই লাইন পড়ে পড়ে যাবে। দেখো টুইগস, মিনিয়েচার, যত শব্দগুলো আসতে পারে তোমাদের আননোন সবগুলোই আমি লিখে দিয়েছি। হিডেন, উইদারিং, টুইস্টিং, ব্রাউনিং, যা কিছু বললাম সবই লিখে দিয়েছি। দেখো সরি, স্কর্চিং অ্যান্ড চপিংটা লেখা হয়নি, স্কর্চিং চপিং ওই রোদ খাওয়ার ওই বিষয়টি বললাম। চলে এসো কোশ্চেন পার্টটা আমরা চলে আসি এবার, যেটা আমি বলেছিলাম। দেখো আমরা জানি আমাদের 4টে কবিতা আছে, 4টে গল্প আছে, 4টে কবিতা থেকেই 4টে বড় কোশ্চেন পড়বে। আমাকে করতে হবে কটি উত্তর? দুটোর, অর্থাৎ 6 নম্বরের দুটো করতে হবে। আর প্রত্যেকটা কবিতা থেকেই একটি করে এমসিকিউ 1 নম্বরের একটি পড়বে এবং এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দুটি থাকবে। তাহলে আমার একটা কবিতা থেকে আমি কি পাচ্ছি? 6 নম্বরের একটি বড় কোশ্চেন, 1 নম্বরের দুটি কোশ্চেন লেখা, আর একটি মাল্টিপল চয়েস কোশ্চেন আমাকে 1 নম্বরের একটি থাকছে। অর্থাৎ এই শর্ট কোশ্চেনটা এবং এমসিকিউটা পার্ট বিয়েতে থাকছে, আর পার্ট এতে আমি 6 নম্বরের একটি বড় কোশ্চেন পাচ্ছি। মোট পাচ্ছি 9 নম্বর দেখো দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা কবিতা থেকে আমি 9 করে পাবো। তাহলে এই কবিতাটা আমাদের খুবই সহজ কবিতা এবং সিলেবাস এটা থেকে কোশ্চেন মানে ঠিক একই টাইপের কোশ্চেন হয়। তাহলে কোশ্চেন গুলো ফলো করলে আমরা দেখবো যে দু টাইপের কোশ্চেন করলে একটি আমরা শিওর কমন পেয়ে যাব। তো চলো দেখো এইচএস 2020 এই বছরে কি কোশ্চেনটা পড়েছিল। And then it is done. What is being referred to? How is it done? On what tone does the poem end? আমি আজকে বলে দিচ্ছি কিন্তু আনসারটা পুরোপুরি বলবো না, তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটাকে নিজে বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি কোশ্চেন নিয়ে আরেকটু পার্টে এই কবিতা থেকেই সমস্ত কোশ্চেন এক জায়গাতে নিয়ে আরেকটি আলোচনা করবো। দেখো লাস্ট লাইনটা দিয়েছে, দেখো দেন ইট ইজ ডান অ্যান্ড অবশেষে the killing of the tree is done. তাহলে what is being referred to হয়ে গেল, কি বোঝানো হচ্ছে? the killing of the tree. how it is done? in what process the tree is killed, যে বর্ণনাগুলো হলো আমাদের লিখতে হবে। on what tone, যেটা প্রথম কবিতা শুরুর আগে আমরা বলেছিলাম এবং শেষেও আবার রিপিট করলাম যে সার্কাস্টিক আর আইরনিক টোন। দেখো সেই কোশ্চেনটি এই বছর এইচএসে পড়েছে 1+3+2। তো 3টে অ্যান্সারই আমি বলে দিলাম। On what tone does the poem end? The poem ends with a sarcastic or ironic tone. আমি বলি
20 সালের পার্ট বি এর কোশ্চেনটা তো পাওয়া যায়নি এখন আমার, তাই ওটা তো হলে জমা নিয়ে নেয়, সেই জন্য পার্ট এর কোশ্চেনটাই আমরা লিখেছি, পার্ট বি লিখিনি। 2019 এর কোশ্চেনটা দেখো, বড় কোশ্চেনটা 6 নম্বরে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার্স? একটি গাছ বছরের পর বছর কিভাবে বেড়ে উঠেছে সেটি কবি কিভাবে বর্ণনা করেছে তুমি লেখো। 4 নম্বর দিয়েছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি? একটি সেই গাছটিকে মারতে গেলে বা হত্যা করতে গেলে বা কাটতে গেলে বা মারতে গেলে আমরা বলবো কি কি স্টেপ, কি কি ধাপ আমাদের নিতে হচ্ছে সেগুলো লিখতে হবে। 2 নম্বর 6 পড়েছে। পার্ট বি এ যে আমরা বলেছিলাম যে গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর, গ্রিন টুইগস গুলো কোথা থেকে আসছে বেরিয়ে, কেমন ভাবে গ্রিন টুইগস গুলো আসছে? আমরা জানি কার্ল আসছে, দেখো কার্ল দেওয়া আছে 4টা অপশনের মধ্যে, বেছে নিতে হবে। লেখা কোশ্চেন আছে, স্লোলি কনজিউমিং দ্য আর্থ, লাইনটি তুলে দিয়েছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? এই কনজিউমিং দ্য আর্থ মিন মানে কি বোঝাচ্ছে লিখতে হবে। হোয়াট ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই? হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই? গাছের যে শক্তি, সেই শক্তিটা কোথায় লুকিয়ে আছে? আমরা এক্ষুনি আলোচনা করলাম, সুতরাং আর রিপিট করছি না। আবার তোমরা ভিডিওটি দেখবে, দেখে আবার অ্যান্সারটি বার করবে। 2018 সালের কোশ্চেন আমরা দেখে নেব। ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি। দেখো 2020 শেষ লাইনটা দিয়ে প্রশ্ন হয়েছিল, 2018 সালে একদম ভেরি ফার্স্ট লাইন, ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি। হোয়ার ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি? একটি গাছকে মারতে এত বেশি সময় লাগে কেন? 3 নম্বর দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড? কিভাবে গাছটি শেষ পর্যন্ত মারা যায়? তাহলে বুঝতেই পারছো, একটু বলেই দিই, তোমরা লেখার চেষ্টা করবে। ইট টেকস মাচ টাইম, হোয়াই ডাজ ইট টেক টু মাচ টাইম? কেন আমাদের প্রথম স্ট্যান্ডার যেটা আছে, একটি গাছ বছরের পর বছর ধরে, ইয়ার্স অফ সানলাইট অ্যাবজর্বিং আর্থ, বছরের পর বছর ধরে যেভাবে বড় হচ্ছে আর কি, বেড়ে উঠছে, সেই জন্যে এর আর স্ট্রেংথটা কোথায় রয়েছে? আমার মূলের নিচে রয়েছে। তো এতটার জন্য আমাদের গাছটিকে মারতে অনেকটা বেশি টাইম লাগছে। এটা কি গুছিয়ে লিখবে যে কিভাবে গাছটা বড় হচ্ছে, আর গাছটিকে কাটতে গেলে ধাপে ধাপে আমাদের এই যে সেন্ট্রাল জীব যেমন ছিল, সো হ্যাক অ্যান্ড চোপ, হ্যাকিং অ্যান্ড চোপিং এ গাছটা মারা যাবে না, ব্লিডিং বার্ক আবার হিল করে দেবে গাছটিকে। আমাদের যে ছিল গাছের স্ট্রেংথ গুলো যেখানে যেখানে দেখানো হয়েছে সেগুলোই তোমাদেরকে আবার লিখতে হবে একসঙ্গে। আর ফাইনালি কি করতে হবে না, মূলটাকে তুলতে হবে, দ্য রুট হ্যাভ টু বি আপরুটেড, সেটা কি 3 নম্বর দিয়ে যেটাকে দুটো পার্টে। দুটো শর্ট কোয়েশ্চেন আছে। দ্য কার্লড গ্রিন পিগস রাইজ ফ্রম, আগেরটা ছিল রাইজ কেমন ধরনের ছিল কার্লড, আবার বলছে কার্লড গ্রিন পিগস রাইজ ফ্রম দ্য আর্থ কেভ, দ্য আপরুটেড, দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড, দ্য রাফ বার। আমরা বুঝতেই পারছি ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ভিডিওটি আবার দেখবে, যে কোয়েশ্চেনগুলো মিলিয়ে নেবে। হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ মোস্ট সেন্সিটিভ, হোয়াইট অ্যান্ড ওয়েট? গাছের কোন অংশটি সবচেয়ে শক্তিশালী, সাদা এবং ভিজা? আর অ্যান্সার বলবো না। হোয়াট কজ দ্য বার্ক অফ দ্য ট্রি টু ব্লিড? কি জন্য গাছের বার্ক বা ছাল থেকে ওটা রক্ত বার হচ্ছে? হোয়াই ডাজ ইট ব্লিড? হোয়াই ডাজ ইট ব্লিড? আনসারটা নিজে লিখবে। যাই হোক, আরো বাকি আনসার নিয়ে আমরা পড়ার একটা ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে আরো আনসার নিয়ে, শর্ট কোয়েশ্চেন নিয়ে, বড় কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা পড়ার পরে কোথায় কি আটকাচ্ছে জানাবে। আর এই দেখো এই ছবি আমাদের যত কম দেখবো ততই মঙ্গল পরিবেশের পক্ষে। এই ছবি আমরা দেখতে চাই না, এই নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। সুতরাং আমাদের কি মানসিকতা থাকবে সেটা এই কবিতা থেকে আশা করি আমরা নিতে পেরেছি, এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। তোমাদের যা কিছু কোয়েশ্চেন থাকবে, জানার থাকবে, যে কোনো স্টুডেন্ট এবং কাউরি আমার পড়ানো নিয়ে বা কোনো কনফিউশন যদি থাকে, কোনো শব্দ নিয়ে, কোনো কোয়েশ্চেন নিয়ে,
যে কেউ কমেন্ট বক্সে লিখতে পারো, লিখে দেবে, জানতে চাইবে, কোনো দ্বিধাবোধ করবে না, এই আশা করছি। করে সকলকে আবার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। স্টে হোম, স্টে সেফ।